আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব সারাংশ সারমর্ম। এখন সারাংশ সারমর্মর বিষয়টা কি? এটা হচ্ছে ইংরেজিতে যাকে আমরা বলি সামারি। বুঝছো? বড় একটা জিনিসকে ছোট করে লিখা। এখন ধরো তোমাকে বড় একটা প্যারাগ্রাফ দেওয়া আছে ইংরেজিতে ২০ লাইনের। এখন এটাকে তোমার একদম শর্ট করে এটার যে মূল ভাবটা ৪ থেকে ৫ লাইনে এটার মূল ভাবটা তোমাকে বোঝাতে হবে যে দেখেন এই বিশাল একটা প্যারাগ্রাফ বা এই বিশাল একটা কবিতার মূল ভাব হচ্ছে এইটা। মানে তুমি একটা জিনিসের কথা মানে মেইন কথাটা শর্টে বলতে পারো কিনা এইটা সারাংশ সারমর্মতে দেখা হয়। সিম্পল বুঝছো? তো এখন এই জায়গাতে কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। দেখো সারাংশ কোনটা? ধরো তোমাকে এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। প্যারাগ্রাফ দেওয়া আছে মানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। অনুচ্ছেদ দেওয়া থাকলে আমরা বলি সারাংশ। ওকে, সারাংশ। তো সেক্ষেত্রে আমরা সারাংশ লিখি। আর যখন হচ্ছে তোমাকে এরকম দেখবা কবিতা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার এরকম দেখো কবিতা দেওয়া আছে, যে কবিতা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে সারমর্ম, আমরা সারমর্ম লিখি। তো কবিতার সারমর্ম হয়। আর অনুচ্ছেদের হয় হচ্ছে কি? অনুচ্ছেদের হয় হচ্ছে আমাদের সারাংশ। উপরের দিকে আবার চলে যায়, উপরে আমাদের কাজ আছে। তো এই সিম্পল জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে কোনটা সারাংশ কোনটা সারমর্ম। এটাই হচ্ছে আমরা অনেকে কি করি, আমরা অনেকে হচ্ছে বুঝি না। ওরে আল্লাহ, আমার তো ক্ষুধা লেগে যাবে উপরে উঠাইতে উঠাইতে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় থাকলেই হবে। এখন কথা হচ্ছে সারাংশ সারমর্ম লেখার সময় আমরা কি নিয়ম ফলো করব। অনেক সময় দেখা যায় ভাইয়া শূন্য দিয়ে দেয়, এটা কি করলে আমরা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো? সিম্পল, তুমি সারাংশ সারমর্মতে এক্সট্রা কোনো কথা লিখবা না। তুমি জাস্ট লিখবা ধরো কথার কথা ৪ নং প্রশ্ন উত্তর লেখার পরে যদি তোমাকে অনুচ্ছেদে দেওয়া থাকে, অনুচ্ছেদ দেওয়া থাকে, তোমাকে ওই জায়গায় একটা অনুচ্ছেদ একটা কবিতার অংশ দুইটাই দেওয়া থাকবে। তোমরা তো জানো তোমাদের পরীক্ষায় হচ্ছে অপশন থাকে, তোমরা সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। তার মানে সুবিধাটা বুঝতেছো? তুমি যদি শুধুমাত্র সারাংশর প্রিপারেশন নাও তাইলেও হবে, তুমি যদি শুধুমাত্র সারমর্মর প্রিপারেশন নাও তাইলেও হবে। এখন এই জায়গাতে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে কোনটা লিখবো, ঠিক আছে, কোনটা করলে হচ্ছে ভাইয়া ভালো হয়, কোনটা? তো এটার উত্তর আমরা দিয়ে দিব যে সারাংশ নাকি সারমর্ম কোনটা ভালো। তো এখন যদি তুমি সারাংশের অ্যান্সার করো, তুমি সুন্দর মতো ওইখানে অনেকে বলবে যে প্যাসেজ তুলতে হয় এই সেই, এগুলো কিচ্ছু না। তুমি জাস্ট প্রশ্ন নাম্বার দিবা, লিখবা সারাংশ, সারাংশ লিখে ফেলবা। বা তুমি যদি সারমর্ম লেখো তাহলে লিখবা হচ্ছে সারমর্ম। ঠিক আছে, সারমর্ম লিখবা, এই বানানটা যাতে ভুল না হয়, বুঝছো? তো এটা লিখে তুমি হচ্ছে শুরু করে দিবা তোমার সারাংশ বা সারমর্ম, তুমি যেটাই লেখো না কেন সেটা। ওকে, আর কিচ্ছু না। আরেকটা জিনিস আমরা এখন খেয়াল করব যে কি করলে আসলে আমাদের নম্বর বেশি আসবে বা আমরা জিরো পাবো না। দেখো, ভাব সম্প্রসারণ কাকে বলে জানো? যখন তুমি ছোট একটা জিনিসের মিনিং অনেক লম্বা করে বলো তখন সেটা হয় ভাব সম্প্রসারণ, বড় করা। তুমি কিন্তু এই জায়গাতে ভাব সম্প্রসারণ লিখতেছো না, তোমাকে কম কথার মধ্যে শেষ করতে হবে। যে বলে না যে তাড়াতাড়ি বল, কম কথার ভিতরে শেষ কর, ভালো লাগতেছে না কিন্তু এত কথা শুনতে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো তুমি সারাংশ লেখার জন্য সময় নিবা হচ্ছে ১০ মিনিট। এটা নিয়ে হচ্ছে আমি আলোচনাও করছি তোমাদের সাথে যে সময় বিভাজনটা, টাইম ম্যানেজমেন্টটা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কেমন হওয়া উচিত। তুমি সময় নিবা হচ্ছে ১০ মিনিট। কত মিনিট? ১০ মিনিট সময় নিবা। ১০ মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। যাতে তুমি আস্তে আস্তে লিখতে পারো এই জন্য ১০ মিনিট টাইম বলছি। প্রথম যে এই জিনিসটা করা যাবে না, একটা বানানও ভুল করা যাবে না। বানান ভুল করলে কিন্তু সমস্যা। ভাইয়া বানান ভুল করে ফেলছি, এখন কি করব? বানান ভুল করলেও লেখার একটা ওয়ে আছে। ধরো আমি বললাম যে এই যে লিখতেছি এরকম কথার কথা, ধরো আমার মাম, নাম লিখতে গিয়ে লিখছি মাম। তো এখানে হচ্ছে আমি ধরো তানভীর লিখে ফেললাম। তো সেক্ষেত্রে ভাইয়া কি করব? প্রথমত এটাকে এভাবে কেটে দাও একটানে। ওকে, এই যে এটা করা যাবে না, এগুলা করা যাবে না, একটানে কেটে দাও এক, প্রথমত। দ্বিতীয়ত ভাইয়া এখন জায়গা তো নাই, কি করব? উপরে লিখে ফেললাম নাম। বা যদি সাথে সাথেই বুঝে যাও তাহলে ধরো হচ্ছে তুমি এটা লেখার আগে, ঠিক আছে, আরে কপাল রে, দেখ। তো তুমি ধরো হচ্ছে এটা লেখার আগেই, হ্যাঁ, ধরো হচ্ছে এটা লেখার আগেই তোমার হচ্ছে তুমি বুঝে গেলা যে তোমার বানান ভুল হয়েছে, যে মাম তানভীর লেখো নাই, তাহলে তুমি পরে লেখো নাম। বাট হিজিবিজি করবা না প্লিজ। চেষ্টা করবা কাটাছেঁড়া না করতে, অ্যাটলিস্ট সারাংশ সারমর্মতে হিজিবিজি করবা না। ওকে, যাতে টিচারের একদম চোখেই না পড়ে যে তুমি এখানে কাটাছেঁড়া করছো, জাস্ট রিডিং পরে চলে যাবে উনি। ওকে, বানান ভুল করা যাবে না। অ্যাটলিস্ট সারাংশ সারমর্ম লেখার সময় বানান ভুল করা যাবেই না। এক। দ্বিতীয়ত হচ্ছে কয় লাইন লিখবো, চেষ্টা করবা ৪ থেকে ৫ লাইনের ভিতর শেষ করতে। বা
তোমার বইয়ে যতটুকু লেখা আছে অতটুকু লিখতে তোমার যতটুকু জায়গা লাগে। তোমার বইয়ে উত্তর দেওয়া আছে না, সারাংশ সারমর্মগুলো দেওয়া আছে না, তো ওইগুলার উত্তর করতে যত লাইন লাগে তোমার, হয়তো তোমার হাতের লেখা বড় বেশি লাগে, একটু বেশি লিখবা, সমস্যা নাই। তোমার হাতের লেখা ছোট কম লাগে, কম লিখবা। বাট স্ট্যান্ডার্ড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ যে 4 থেকে 5 লাইনের বেশি লেখার দরকার নাই, 4 থেকে 5 লাইনের বেশি লেখার দরকার নেই। বেশি মনের মাধুরী মিশিয়ে কোনো কিছু লিখতে যাইওই নাই, তাহলে লস। জিরো দিয়ে দিবে, একদম জিরো দিয়ে দিবে, বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে লিখবো, কোন জায়গা থেকে তথ্য আনবো? বইয়ের ভিতরে যা দেওয়া আছে তাই। বইয়ের ভিতরে সারাংশর কথা যতটুকু লেখা আছে ওইটাই। তুমি যদি এটার ভিতরে মডিফাই করতে চাও করতে পারো, নিজের মতো করে হচ্ছে লাইনগুলোকে চেঞ্জ করে নিতে পারো, বা নিজের ভাষায় লিখতে পারো। হয়তো কিছু শব্দ ব্যবহার করছে যেগুলো কঠিন, ওগুলা বাদ দিয়ে নিজের মতো সহজ শব্দ নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু বইটা হচ্ছে সবচাইতে তোমার উৎকৃষ্ট একটা জিনিস। মানে বইয়ের থেকে পড়লে, বইয়ের জিনিসপত্র লিখলে যেমন টিচার পছন্দ করে, তোমার নিজের ভিতরে হচ্ছে ভয়টাও থাকে না, কনফিডেন্স থাকে যে তুমি ভুল কিছু লিখতেছো না। আমি সারাংশ সারমর্ম বই থেকে পড়তাম, তারপর নিজের মতো করে লিখতাম, ঠিক আছে? তো আমরা কি করব? চোখ বন্ধ করে বই ফলো করব। বইয়ের বাইরে থেকে, আরেকটা কথা, বইয়ের বাইরে থেকে কোনো সারাংশ সারমর্ম আসবে না। এখন কথা হলো, এক পেজ মানে আমি কি লিখছি। তোমরা যেটা করো, তোমরা হচ্ছে একটু কিপটা, বুঝছো? তোমরা খাচ্চরের মতো কাজ করো, খাচ্চরের মতো কাজ বুঝো, খাসরামি করা বুঝো। সেটা হচ্ছে কি, তোমারে যে পরীক্ষায় খাতা দিছে, হ্যাঁ, তোমাকে যে পরীক্ষায় খাতা দিয়েছে, ভালো করে বলি, তো সেটা হচ্ছে তোমারে দেওয়ার পরে এখন তোমার কাছ থেকে টাকা নিচ্ছে এর জন্য। পেজ বেশি লিখলে কি তোমাকে টাকা দেওয়া লাগে? না। যে ধরো এক্সট্রা এক্সট্রা পেপার নিছে 5 বার, তার কি টাকা বেশি দেওয়া লাগছে রেজিস্ট্রেশনের সময়? না, সেমই দেওয়া লাগছে। তো তুমি এত কার্পণ্য কেন করো, কিপটামি কেন করো? তো তোমরা যেটা করো, তোমরা হচ্ছে এই যে ধরো এটা তোমাদের একটা পেজ, হ্যাঁ, এটা ধরো হচ্ছে তোমাদের পেজ, এই যে একটা পেজ। ও, তারও কালার তো চেঞ্জ করি নাই, কালার চেঞ্জ করে নেই। তো এটা হচ্ছে ধরো তোমার পেজ, হ্যাঁ, তুমি হচ্ছে এই পেজটা পাইছো। তো তোমরা কি করো, পেজটা হচ্ছে তোমরা একটু পাইছো, পাওয়ার পরে তোমরা ধরো হচ্ছে সারাংশ সারমর্ম লিখছো, ঠিক আছে, সারাংশ সারমর্ম লিখছো। সারাংশ সারমর্ম লেখা শেষ, এখান থেকে আরেক নং প্রশ্ন উত্তর, আরেকটা ভাব সম্প্রসারণ লেখা শুরু করে দাও। কেন? এক পেজে একটা জিনিসের উত্তর করবা, মানে সারাংশ সারমর্ম। ধরো হচ্ছে তোমাকে একটা পেজ দিছে, তো ধরো হচ্ছে সারাংশ সারমর্ম তুমি হচ্ছে এই জায়গা থেকে লিখলা, যে এটা তোমার মনে করো যে মার্জিন টানছো, হ্যাঁ, কথার কথা, আমার লাইন স্ট্রেট হয় না, সরি, মার্জিন টানছো, এত নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, সারাংশ, তারপর তুমি সারাংশ লিখলা, 2 3 4 5 শেষ। থাক, আর কিছু লেখার দরকার নেই, খালি থাকুক। টিচার জানে এরপরে তুমি অনেক কিছু লিখছো, আরো পিটিও না লিখলেও চলবে, খালি থাকো, কোনো সমস্যা নাই। এটা সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা খাতা, এক পেজে লিখবা সারাংশ সারমর্ম, মানে এক পেজ ভরে লিখবা এরকম না। লেখা শেষ হলে শেষ, আর কিছু লেখার দরকার নেই, পরের পেজ থেকে ভাব সম্প্রসারণ ধরো গিয়ে, কোনো সমস্যা নেই। এখন অ্যান্সার করবো কোনটা? দেখো, সারমর্ম তোমরা অনেকে হচ্ছে কি কবিতার বুঝো না, কবিতা না বুঝে তোমাদের হচ্ছে সারমর্ম মুখস্থ করে মনে থাকে না। তো সারাংশটা অ্যান্সার করা ইজি, বুঝছো? সারাংশ অ্যান্সার করা ইজি, কারণ তুমি যদি নাও পড়ে যাও, বই থেকে নাও দেখে যাও, তোমার যদি মনেও না থাকে, তুমি কিন্তু রিডিং পরে বুঝতে পারবা যে এটার ভিতরে আসলে কি লেখছে, কি লেখা আছে, এটার মেইন জায়গাটা কি। বাট কবিতার মিনিং অনেক সময় না জানলে প্রবলেম হয়ে যায়, কিন্তু সুবিধা এক জায়গাতে, সারমর্মগুলো একটু ছোট হয়। দেখা যাবে তুমি এখানে সারাংশ লিখতেছো 5 লাইন, সারমর্ম হবে 3.5 লাইন 4 লাইন, বাট নাম্বার কিন্তু তুমি পাবা। তো যেটা করতে হবে, আজাইরা কথা লেখা যাবে না। বই থেকে তুমি লাগলে, তুমি পারো না, তুমি বই থেকে কপি করে দাও, বইয়ের জিনিসপত্র লেখো, কোনো সমস্যা নাই। সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা অ্যান্সার করতে পারো, এক পেজের ভিতরে হচ্ছে তুমি শেষ করবা। এবং ধরো হচ্ছে এতটুকু একটু নীলকালি ইউজ করো, 4 নং প্রশ্ন উত্তর সারাংশ অথবা সারমর্ম, এতটুকু নীলকালি দিয়ে লেখো, আর নীলকালির ব্যবহার দরকার নাই, খাতা এমনিই সুন্দর হয়ে যায় এরপরে, ঠিক আছে? আর বানান ভুল করো না। এখন চলো আসো সাজেশন ভাইয়া। খুবই দুঃখের সাথে জানাতে হয়, সারাংশ সারমর্ম তোমাকে যদি কেউ 3-4টা সিলেক্ট করে দেয় যে এগুলোই আসবে, সে আসলে তোমার সাথে প্রতারণা করছে, বুঝছো? কেউ যদি তোমাকে বলে যে এই 3-4টার মধ্যে আসবে, সে তোমাকে প্রতারণা করতেছে, এক, দ্বিতীয়ত তার ভিউ বাড়ানোর জন্য সেই কাজটা করতেছে। এটা করা যাবে না। তোমাদেরকে একদম চলো আমি বিগত 2 বছরের একটা স্ট্যাট দেখাই, মানে কি আসছে বিগত 2 বছরে। বিগত 2 বছরে তোমার এসএসসি পরীক্ষায় 1 নাম্বার সারাংশটা আসে নাই। দেখো, 25 সালে 2 বার আসছে, 25 সালে 2 বার আসছে, তার মানে 24 সালে একবারও আসে নাই। এখন কেউ যদি তোমাকে বলে, ধরো তুমি 25-এ পরীক্ষা দিবা, 25-এর পরীক্ষার্থী ছিলা তুমি, তোমাকে যদি আইসা বলতো যে ভাইয়া 24-এ তো এটা আসে নাই, 25-এ আসবে না, কত বড় লস হয়ে যেত। ধরো তোমার বোর্ডে আসছে, কি করতো তখন? দেখো, এটা আবার 25-এ আসছে নাই, 24-এ একবার আসছে, ওকে, এই যে তোমার 4 নাম্বারটা 24-এ আসছে, এই 5 নাম্বারটা 25-এও আসছে, 24-এও আসছে, ওকে, তারপর 6 নাম্বারটা হচ্ছে তোমার 25-এ আসছে, 7 নাম্বারে দেখো, 7 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা হচ্ছে তোমার 25-এ আসছে 3 বার, 24-এ আসছে একবার, মানে টোটাল কয়বার আসছে? টোটাল আসছে আমাদের 4 বার আসছে। অনেকগুলো আছে যেগুলো হচ্ছে তোমার আসেই নাই। তারপর দেখো 8 নাম্বারটা, যে যেমন দেখো 8 নাম্বারটা হচ্ছে আসে নাই, 9 নাম্বারটা আসছে 24-এই 3 বার, 25-এ একবারও আসে নাই।
এখন 24-এ 3 বার আসছে, কেউ যদি বলে 25 সালে, ধরো তুমি 25 সালের পরীক্ষার্থী, তোমাকে বলতেছে ভাইয়া 24-এ 3 বার আসছে, 25-এ তো ওটা আসবে, আসে নাই, আসে নাই, এটা এটা কেউ গেস করতে পারবে না। আবার দেখো 10 নাম্বারটা 4 বার আসছে, সারমর্মর দিকে তুমি যাও, দেখো এই যে 1 নাম্বারটা 3 বার আসছে, আর দুই নাম্বারটা হচ্ছে 1 বার আসছে বিগত 2 বছরে, 3 নাম্বারটা 2 বছরই আসছে, 4 নাম্বারটা 2 বার করে আসছে 2 বছরই, ঠিক আছে, 5 নাম্বারটা হচ্ছে দেখো 25 সালে 1 বার আসছে, আর ইয়াতে আসছে কত 4 বার। এখন কেউ যদি বলে যে দেখো 4 বার আসছে তোমাদের ইয়াতে 24 সালে, ধরো তুমি 25 সালে পরীক্ষার্থী, 25 সালে প্রতিটা বোর্ডে এটা আসবে, একটা বোর্ডে আসছে 25 সালে, এই যে 1 বার দেওয়া মানে একটা বোর্ড, 6 নাম্বারটা আসে না, এটা দেখে দেখায় যদি তোমাকে বলি 6 নাম্বারটা গতবার আসে নাই, 24-এ আসে না, এবারও আসবে না, হবে না, এবার তো এটা 5 জায়গায় চলে আসতে পারে, 7 নাম্বারটাও সেম, ঠিক আছে। তারপর দেখো 8 নাম্বার, 9 নাম্বার, এই যে দেখো সাল আমি লিখে দিচ্ছি এই জায়গাতে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তোমরা একটা আইডিয়া নিতে পারো এই জায়গা থেকে, জাস্ট আইডিয়া। তো আইডিয়াটা নিয়ে আমরা কি বুঝলাম, সারাংশ সারমর্মের কোনো ওই রকম মনে করো যে ধরা বাঁধা কিছু নাই যে এখান থেকে আসবে, এই কয়েকটাই আসবে, এগুলা পড়লে হবে, নো। একদম সহজ সমাধান হচ্ছে, একদম সহজ সমাধান হচ্ছে, তুমি সারাংশ সারমর্ম দুইটা পড়ার তোমার দরকার নাই, কথার কথা ধরলাম, হ্যাঁ, 20টা তোমার পড়ার দরকার নাই, তুমি অর্ধেক করে ফেলো, আইদার সারমর্ম পড়ো নাহলে সারাংশ পড়ো, যেটা তোমার কাছে ইজি লাগে। ওকে, ধরো তুমি সারাংশ চুজ করছো, 10টা সারাংশ পড়বা, কিন্তু ভাইয়া একটা সারাংশ তুমি বাদ দিও না প্লিজ, বা একটা সারমর্ম তুমি বাদ দিও না, কারণ তুমি যেটা বাদ দিছো এটা তোমার বোর্ডে চলে আসতে পারে। তার মানে তুমি 20টা দরকার নাই, তুমি 10টা টার্গেট করো, যেহেতু সারাংশ সারমর্ম দুইটাই আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবা, তুমি যেটা চুজ করতেছো এটা সবগুলা যাতে তোমার অ্যাটলিস্ট আইডিয়া থাকে তুমি লিখতে পারো, এরকম ভাবে যদি করো ইনশাল্লাহ সারাংশ সারমর্মটা ভালো করতে পারবা।